প্রিপোজিশনের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা, আগের দিন আমরা 6 নম্বর রুলস পর্যন্ত পড়েছি। আজকে 7 নম্বরটা দেখো। ইন, অন, টু এগুলোর ব্যবহার। ইন, অন, টু কখন, কোথায়, কিভাবে বসে এগুলো আমরা দেখার চেষ্টা করি। দেখো, সীমার মধ্যে অবস্থান বোঝাইতে সীমার মধ্যে অবস্থান বোঝাইতে ইন বসে, সীমার বাইরে অবস্থান বোঝাইতে টু বসে এবং সীমার মধ্যে কিন্তু উপরিভাগে অবস্থান বোঝাইতে আমার অন ব্যবহৃত হয়। তাহলে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। দেখো, ঢাকা ইজ ড্যাশ দ্য মিডল অফ বাংলাদেশ, তাই না? ঢাকা ইজ ড্যাশ দ্য মিডল অফ বাংলাদেশ, এখানে কিন্তু আমার ইন বসবে, কারণ এটা একটা সীমার মধ্যে অবস্থান বোঝাইছে। হ্যাঁ, তাহলে ঢাকা বাংলাদেশের মাঝখানে অবস্থিত। তো ঢাকায় সীমার এটা কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যেই ঢাকা। এরপরেরটা দেখো, মায়ানমার ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। বাংলাদেশ, মায়ানমারটা হচ্ছে বাংলাদেশের সাউথ কর্নারে, তাই না? এটা বাংলাদেশের সাউথ প্রান্তে। তো এই জন্য আমরা এখানে বসাবো টু, কারণ এটা সীমার বাইরে। পরেরটা দেখো, সীমার মধ্যে উপরিভাগ বোঝাইতে। দেখো, মাউন্ট এভারেস্ট ইজ ড্যাশ দ্য নর্থ অফ নেপাল। মাউন্ট এভারেস্টটা কিন্তু নেপালের মধ্যে, কিন্তু নেপালের উপরিভাগে, তাই না? একটু উঁচাতে। তো আমরা এই জন্য বলবো মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো 8 নাম্বার রুলসটা বলা হয়েছে বিসাইড বা বিসাইডস। বিসাইড কখন বলবে, বিসাইডস কখন বলবে। এটা অনেকটা ইজি। যদি পাশে অর্থ বোঝায়, পাশে, কোনো কিছুর পাশে, তখন বসবে বিসাইড। আর এছাড়াও অর্থ যদি প্রকাশ করে, এছাড়াও অর্থ প্রকাশ করে, তখন আমরা বসবো বিসাইডস। তো দেখো, এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। হি স্যাট ড্যাশ মি, সে আমার পাশে বসেছিল, তাই না? তো পাশে অর্থে বোঝালে আমরা বিসাইড, BESIDE, বিসাইড বলবে। তাহলে সে আমার পাশে বসেছিল। আর দেখো, ড্যাশ অ্যাপেল, আপেল ছাড়াও আই লাইক গ্র্যাপস, আমি আঙ্গুরও পছন্দ করি। তো আপেল ছাড়াও, এছাড়াও অর্থ বোঝাইতে তখন আমার কিন্তু বিসাইডস বলবে, BESIDES, তাই না? আশা করছি বুঝতে পারছো। এবার দেখো 9 নম্বর রুলস। 9 নম্বরে বলা হয়েছে আন্ডার কখন বসবে এবং বিলো কখন বসবে। দেখো, কোনো তলের নিচে থাকলে আন্ডার বসবে, কোনো তলের নিচে থাকলে আন্ডার বসবে। আর যদি সেটি তল স্পর্শ করে থাকে তখন বসবে বিলো। তাহলে কোনো তলের নিচে থাকলে বসবে আন্ডার, আর যদি তলটা স্পর্শ করে থাকে তখন আমার বসবে বিলো। তো দেখো এক্সাম্পল, পুট দ্য বক্স ড্যাশ দ্য বেড, পুট দ্য বক্স ড্যাশ দ্য বেড, সো পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, বাক্সটি বেডের নিচে বা খাটের নিচে রাখো। তারপরটা দেখো, দেয়ার ইজ এ ব্যাগ ড্যাশ দ্য ট্রাঙ্ক, মানে ট্রাঙ্কের তলটা স্পর্শ করে আছে, সো দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক। ঠিক আছে না? আশা করছি বুঝতে পারছো। এরপরে আচ্ছা, 10 নম্বর রুলসটা দেখো, সিন্স ফর ফ্রমের ব্যবহার। তো দেখো, এই তিনটা কখন কোথায় বসবে এটা একটু মনোযোগ দিয়ে দেখো। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, কোনো একটা সময়, নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসবে, সিন্স। এবং এই সিন্সটা পারফেক্ট টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসবে। তো পারফেক্ট টেন্স হলে কী হবে, হ্যাভ বা হ্যাজ। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে করো, হ্যাভ, হ্যাজ প্লাস হচ্ছে ভার্ব 3 থাকে। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাভ বিন, হ্যাজ বিন, তার সাথে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়। হ্যাঁ, আর ফরটা হচ্ছে ব্যাপক সময়ের পূর্বে বসে, ব্যাপক সময়ের পূর্বে বসাইতে ফর বসবে। আর আরেকটা জিনিস দেখো, এই সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইম ইন্ডিকেট করে, একটা নির্দিষ্ট সময় ইন্ডিকেট করে। আর ফরটা হচ্ছে ডিউরেশন অফ টাইম বোঝায়, মানে সময়ের একটা ব্যাপকতা বোঝায়। হ্যাঁ, ধরিয়া যাবত, হ্যাঁ, একটা ব্যাপকতা বোঝায় ফর। তো দেখো, এক্সাম্পল দিলেই তোমার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে প্রথম এক্সাম্পলটা খেয়াল করো, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ফ্রাইডে। ফ্রাইডে থেকে বৃষ্টি হচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু আমার সময়টা নির্দিষ্ট, সো নির্দিষ্ট সময় বোঝাইতে, পয়েন্ট অফ টাইম বোঝাইতে আমরা বসাবো সিন্স। এবং এটা অবশ্যই দেখো কি টেন্স, ইট হ্যাজ বিন রেইনিং, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমরা এখানে চোখ বন্ধ করে সিন্স বসাইতে পারতেছি, কারণ আমার সময়টা নির্দিষ্ট আছে। আর আরেকটা দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ এ লং টাইম, মানে একটা দীর্ঘক্ষণ, অনেকক্ষণ ধরিয়া বৃষ্টি হচ্ছে।
ধরিয়া বা যাব, ডিউরেশন অফ টাইম উল্লেখ আছে। সো এখানে আমরা চোখ বন্ধ করে ফর বোঝাবো, ফর বসাবো। সো ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম। আর আরেকটা বাকি থাকলো আমার হচ্ছে ফ্রম। ফ্রমটা দেখো সব টেন্সে একটি নির্দিষ্ট সময়ের পূর্বে ফ্রম ব্যবহৃত হতে পারে, এটা তো পারফেক্ট টেন্সে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো দেখো একটা এক্সাম্পল, ইট ডিডন্ট রেইন ফ্রম জানুয়ারি, ইট ডিডন্ট রেইন ফ্রম জানুয়ারি। সো দেখো তোমার এইচএসসি লেভেলে আসার মতো 10টি রুলস তোমাকে শেখানো হলো, এগুলো তো সুপার ইম্পর্টেন্ট যেগুলোকে বলে, কিন্তু এই 10টা দিয়েই কিন্তু তোমার হচ্ছে প্রিপোজিশনের পুরো একটা সিলেবাস শেষ করা পসিবল না। এখানে দেখো অনেক ব্যতিক্রম আছে, প্রিপোজিশন একটা বিশাল ধারণা। তো এটা মূলত যেগুলো ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে পড়ানো হলো, তোমরা যদি সময় পাও তোমাদের অবশ্যই কিন্তু এক্সেপশনাল যেগুলো আছে আরও অনেক আছে, ওগুলোর ব্যবহারও তোমাদেরকে জানতে হবে। পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি না জানো তাইলে কোনোভাবেই প্রিপোজিশনে ফুল মার্ক তুমি পাবা না। এখন তোমাদের যে বইগুলো আছে ওগুলোতে দেখবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1600 1800 এইরকম করে আছে। তো এতগুলো পড়া কিন্তু কোনোভাবেই পসিবল না। তো তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পিডিএফটা নিতে চাও তারা আমার পার্সোনালি, তোমরা হচ্ছে ইউটিউবে আমার হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আমার পেজে নক দিবা, তাহলেই তোমাদেরকে আমি পিডিএফটা পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, তাইলে ওই 250টা থেকে 300টা আছে ওই পিডিএফে, ওগুলো পড়লেই এনাফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো প্রিপোজিশনের ক্লাস আমরা এখানে শেষ করলাম, এর পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।